So what do you mean by birth injuries? Birth injuries হলো injuries to the infant that result from mechanical forces, মানে when a baby is born তখন যদি কিছু ইনজুরি হয় তাহলে সেটাকে আমরা বলছি বার্থ ইনজুরি। হোয়াট মে বি দ্য কজেস? মেকানিক্যাল ফোর্সেস। মেকানিক্যাল ফোর্সেস মানে কম্প্রেশন অ্যান্ড ট্র্যাকশন ডিউরিং দ্য বার্থ প্রসেস। তোমরা কেউ লেবার রুম গেছো? লেবার রুম, ইফ হ্যাভ সিন নর্মাল ডেলিভারি, the process when the baby comes out, okay, the way the baby is pulled or way the baby is handled when the baby is coming out, okay, that actually determines, suppose you are having to give much pressure while the baby is coming out, that is compression, or you are having to pull any part of the body. In normal cephalic presentation that is not so common, but suppose it is a breech presentation baby, so we need to do some maneuvers before the baby comes out, so that can create traction on different body parts, okay, and that can result in injuries on the body of the baby. So compression and traction, traction means pull, giving force, pull, compression মানে চাপা হচ্ছে, ঠিক আছে? তো compression and traction during the birth process. Significant birth injury কতজনের হয়? 6 to 8 newborns per 1000 live birth, কম। Larger infants are more susceptible to birth trauma. কেন? Because the birth passage is small. If the baby is very big, that will be more compressed, okay, সেই বেবিটা বেরোতে আরো কষ্ট হবে, তাহলে বেবির বডি পার্টসের ওপরে বেশি কম্প্রেশন হচ্ছে, ট্র্যাকশনও টেনে বের করে হতে পারে, ধরো ফরসেপস দিতে হচ্ছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। এবারে আর কি কি, এবারে we will learn about the predisposing factors, কোন কোন কন্ডিশনে বার্থ ইনজুরি হওয়াটা বেশি কমন। নাম্বার 1, প্রাইমি গ্র্যাভিডা। প্রাইমি গ্র্যাভিডাতে কি হয়? একটা প্রলং লেবার হয়, কারণ ওদের স্টেজ 1টা লম্বা হয়, ডিউরেশন অফ লেবার অনেক বেশি হয়, বিকজ দ্য মাদার ইজ প্রাইমি গ্র্যাভিডা, দ্য বার্থ ক্যানাল ইজ ইম্যাচিওর দেন দ্য মাদার্স হু আর মাল্টিপ্যারাস অর মাল্টিগ্র্যাভিডা, ওকে। সো প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে বার্থ ট্রমা হওয়ার চান্স অনেক বেশি। নাম্বার 1, cephalopelvic disproportion, you have learned it in gynae. if the হ্যাঁ মানে প্রপোর্শনটা ভালো না, মানে ট্রান্সভার্স ডায়ামিটারটা কম, অত ভালো নয়, ধরো হিপ বোনস দুটো সাইডে মধ্যখানে যেটা ট্রান্সভার্স ডায়ামিটারটা অত বড় নয়, হিপ পোর্শনটা ছোট, তাহলে কি হবে? সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের জন্য বেবিটা আটকে যাবে, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট যেটাও বললো, তাহলে ওই রকম ভাবে ইফ দ্য বেবি রিমেন্স অ্যারেস্টেড and we have to do some maneuvers, suppose we are going for application of forceps or anything, or we are doing a cesarean section and pulling the baby out, even cesarean section করলেও অনেক সময় forceps লাগে বেবিটাকে টেনে বার করার জন্য, তো সেগুলো কিন্তু বার্থ ইনজুরি করতে পারে, ঠিক আছে। শর্ট স্টেচার অফ দ্য মাদার, ইফ দ্য মাদার ইজ ভেরি শর্ট, প্রপোর্শনেটলি পেলভিস শর্ট হয়, তো ইট ক্যান অলসো গিভ রাইজ টু birth trauma, again pelvic anomalies of the mother, okay? Fetal macrosomia means the baby is big. কোন কন্ডিশনে হয় fetal macrosomia? হ্যাঁ, infant of diabetic mother, and large for date infants, okay, birth weight more than 4.5 grams, sorry 4500 grams means 4.5 kg, আর prolonged or precipitate labor আর deep transverse arrest যেটা বললো। Oligohydramnios, or there is no liquor, the baby is just trapped, okay, তাহলে প্রেসারটা বিকজ মানে অ্যামনিওটিক ফ্লুইডটা একটা কুশনের মতনও কাজ করে, তাই না, ইনজুরি থেকে বাঁচায়, ইট অ্যাক্টস লাইক আ কুশন, ইফ দ্যাট কুশন ইজ লস্ট দ্য বেবি উইল বি মোর অ্যান্ড মোর কম্প্রেসড, ওকে, দেয়ার উইল বি মোর অ্যান্ড মোর ট্র্যাকশন। দেন উই হ্যাভ ব্রিচ প্রেজেন্টেশন, ব্রিচ মানে মাথাটা আগে নয়, আগে তোর প্রেজেন্টেশনটা ঠিক উল্টো, বাটাকটা, ঠিক আছে, তারপরে তোমার ওই লেগস গুলো টেনে টেনে বের করতে হয়, গাইনিতে তোমরা পড়েছো কিভাবে ব্রিচ ডেলিভারি করাতে হয়, ঠিক আছে। ইউজ অফ মিড ক্যাভিটি ফরসেপস, ভ্যাকুয়াম এক্সট্রাকশন, ভেন্টুস বলে যে ইনস্ট্রুমেন্টটা আছে
ওই দিয়ে যদি বের করা হয়, তাহলে ভ্যাকুয়ামটা যে জায়গায় লাগবে সেখানে একটা কম্প্রেশন, সেখানে একটা ইনজুরি হবে। ধরো মাথার উপরে দিয়েছে, বেশি প্রেশার দেওয়া হয়ে গেছে, অনেক বেশি, তাই মাথার উপরে একটা স্ক্যাল্প হেমাটোমা হয়ে যেতে পারে, ইট মে বি। ঠিক আছে, এবারে ভার্সন, ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট ভার্সন, এক্সটার্নাল কেফালিক ভার্সন, নানা রকম ভার্সন করে, পোডালিক ভার্সন। গাইনেকোলজিতে যখনই দেখছো নানা রকম ম্যানুভার্স করতে হচ্ছে, দ্যাট ইজ ইনক্রিজিং দ্য চান্স অফ ইনজুরি। ওকে, এক্সট্রাকশন মানে ইনস্ট্রুমেন্টস দিয়ে ইউ আর এক্সট্রাক্টিং, দ্যাট মিনস ফরসেপস ইউজ করছো। অ্যান্ড ভেরি লো বার্থ ওয়েট বেবি, একদম ছোট বেবিরও ইনজুরি হতে পারে। ঠিক আছে, এক্সট্রিমলি প্রিম্যাচিওর বেবিস, বিকজ দে আর ভেরি ফ্র্যাজাইল, নর্মাল ম্যানুভারেই তারা ইনজিওর্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, আর মাল্টিপল জেস্টেশন, দুটো বেবি এক্সট্রাক্ট করা বেশ ডিফিকাল্ট ব্যাপার, তো একটা বেবির একটু ইনজুরি হতে পারে। ঠিক আছে, দেন ইফ দ্য ফিটাল হেড ইজ লার্জ, ফর এক্সাম্পল কখন হতে পারে, কনজেনিটাল হাইড্রোকেফালাস আছে মাথার মধ্যে, ঠিক আছে, কোনো ব্রেনে কোনো ম্যালফরমেশন আছে যে বাচ্চার মাথাটা বড়। ঠিক আছে, আর ফিটাল অ্যানোমালিস, নানা রকম ফিটাল, ধরো একটা বেবির হাইড্রপস হয়ে গেছে, বেবিটা ভালো নয়, পুরো বডিটা ফোলা, তো সেই বেবিটাকে বের করা অনেক মুশকিল। ঠিক আছে, এবারে নাও উই উইল লার্ন অ্যাবাউট দ্য types of birth injuries. What are the types? There can be soft tissue injuries, there can be only abrasions, there can be ecchymosis or bruise, there may be lacerations, যেটা খুব খারাপ, and there can be subcutaneous fat necrosis. This is severe যদি subcutaneous fat necrosis হয়। তাহলে let us learn about some common types. তাহলে birth injury কি কি? Any physical harm to the newborn during labor or delivery. তাহলে কি হেড ইনজুরি, নার্ভ ড্যামেজ, দেখো ব্রেকিয়াল প্লেক্সাসের কাজটা, দের ক্যান বি বোন ফ্র্যাকচারস, নিচে দেখো শিন বোনটা, টিবিয়া ফিবিউলা, দের ক্যান বি সফট টিস্যু ইনজুরিস, মাথায় একটা স্ক্যাল্প কাট। ঠিক আছে, এবার চলো স্কাল ইনজুরি। স্কালে কি কি হতে পারে? ক্যাপুট সাকসিডেনিয়াম, সেফাল হেমাটোমা, আর এমনি লিনিয়ার ফ্র্যাকচার। Can anyone tell me how to differentiate caput succedaneum and cephal hematoma? বলো যা মনে আছে। ভেরি গুড, একদম পারফেক্ট পয়েন্ট। ওয়াই? বিকজ হেমাটোমা ইজ সাবপেরিঅস্টিয়াল, তাহলে পেরিঅস্টিয়ামের ব্লিডটা তো আর সুচার ক্রস করবে না, বাট সাকসিডেনিয়ামটা তো আমার জাস্ট স্কিনের তলায় রয়েছে, ওই ফ্লুইডটা ওইদিকে চলে যাবে। ঠিক আছে, কোনটা ডেঞ্জারাস, সেফাল হেমাটোমা আর ক্যাপুট সাকসিডেনিয়াম, উইচ ইজ মোর ব্যাড? হেমাটোমা। ঠিক আছে, বিকজ বাচ্চা হট পেল হয়ে যেতে পারে, ধরো অনেকটা ব্লিডিং, বাচ্চা পেল হয়ে যেতে পারে, বাচ্চার জন্ডিস হতে পারে। ঠিক আছে, এবং ওতে যেহেতু হেমাটোমা হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্র্যাকচার থাকতে পারে, দ্যাট ইজ ব্যাড। তাহলে জাস্ট লুক অ্যাট দ্য পিকচার, পিকচার দেখে মনে রাখার চেষ্টা করো। তাহলে দেখো স্ক্যাল্পের লেয়ার্স গুলো এবং বিভিন্ন জায়গায় হেমাটোমা হতে পারে। দেখো, there can be subdural hematoma, there can be epidural hematoma, there can be hematoma beneath the gallia aponeurotica, that is subgallial hemorrhage, cephal hematoma is subperiosteal, and here একদম সুপারফিশিয়ালটা ক্যাপুট সাকসিডেনিয়াম, যা স্কিনের তলায়। ক্লিয়ার? যে লেভেলস গুলো দেখ, এগুলো প্রত্যেকটা হতে পারে। তাহলে সিভিয়ারিটি কোথা থেকে? ওপর থেকে নিচ অব্দি সিভিয়ারিটি, যত উপরে সিভিয়ারিটি ইজ লেস, যত নিচে আর ব্রেনের ভেতরে তত সিভিয়ারিটি ইজ মোর, মোর সিভিয়ার ইজ দ্য বার্থ ইনজুরি। ঠিক আছে, এবারে দুটো বেবি ডিফারেন্স দেখো। কেফাল হেমাটোমা পেরিঅস্টিয়ামের তলায়, কেফাল হেমাটোমা পেরিঅস্টিয়াম পিল্ড অফ বোন, ইট ডাজ নট ক্রস দ্য স্যাজিটাল সুচার। একদম ছবিটা মুখস্থ করে নাও মাথার মধ্যে। It does not cross the sagittal suture. Very favorite question in Viva as well as theory. How will you differentiate both? এবার এটা পেরিঅস্টিয়ামের তলায় আছে, আর দেখো তোমার সুচারটাও ক্রস করে নিয়েছে, তাহলে পেরিঅস্টিয়াম রিমেন্স নেক্সট টু বোন and crosses the sagittal suture. Okay, এবারে let us talk about any injuries to the face. স্কাল হলো, এবার ফেসে কি হতে পারে? সাবকনজাংটিভাল হেমারেজ, আরো ডিপ হলে রেটিনাল হেমারেজ, দ্যাট উইল বি সিন বাই ফান্ডোস্কোপি। দের ক্যান বি নার্ভ ইনজুরিজ, কারণ অনেক সময় হাতটা টেনে বের করছে। ঠিক আছে, নার্ভ ইনজুরিজ হতে পারে, ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি। ক্রেনিয়াল নার্ভ ইনজুরিজ, ইফ ইট ইজ ভেরি সিভিয়ার, অনেকটা জোরে ব্রেনে ইনজুরি হলো, ক্রেনিয়াল নার্ভ পলসি হয়ে যেতে পারে।
ঠিক আছে। স্পাইনাল কর্ড ইনজুরি, ধরো when the baby is coming আজকে এমনি ঘাড়ে একটা টান লাগলো, তাহলে এখানে তো লাগবে না সার্ভাইকাল স্পাইন, তাহলে খুব ডেলিকেটলি বেবিটাকে হ্যান্ডেল করতে হবে। এবার দেখো দিস ইজ সাবকনজাংটিভাল হেমারেজ, চোখটা দেখো লেফট চোখটা, ঠিক আছে, সাবকনজাংটিভাল হেমারেজ ইন আ নিউবর্ন। কি ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট কিছুই না, কনজারভেটিভ, নিজে নিজে মিলিয়ে যাবে, বাট উই উইল হ্যাভ টু এক্সামিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আরো অন্য কোনো সিএনএস সিমটমস দিচ্ছে কিনা, বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা, বা তুমি ধরো সাবকনজাংটিভাল হেমারেজ আছে বাট বাচ্চার খুঁচুনিও হচ্ছে, সেই ক্ষেত্রে আই উইল হ্যাভ টু ডু অ্যান আর্জেন্ট ইউএসজি ব্রেন টু সি whether there is any bleed inside the brain. So everything depends on clinics. Subconjunctival hemorrhage but baby is normal, conservative management, but subconjunctival hemorrhage along with it you are getting the convulsion, the baby is lethargic, the baby is pale, it indicates there is bleeding at some other place also. So you will have to screen for any other significant injuries. Now we come to musculoskeletal injuries. ঠিক আছে, clavicular fracture is also very common, as well as fracture of long bones and sternocleidomastoid injury. এটা ঘাটটায় লেগে যেতে পারে, ঠিক আছে এখানে। Then if injury is severe, then there can be intra-abdominal organ can get injured, that is liver hematoma, splenic hematoma, adrenal hemorrhage. Renal hemorrhage is rare but it can happen, ঠিক আছে। ধরো প্রেসিপিটাস লেবার বেরিয়ে পড়ে গেল, জাস্ট ইনজুরি তো হবে। Now we come to soft tissue injuries. Abrasions and lacerations because of scalpel cuts during cesarean section or instrumental delivery. ঠিক, management is careful cleaning, application of antibiotic ointment, সার্জিক্যাল সুচারিং ইফ নেসেসারি, যদি খুব বড় হয়ে আছে গেপ করে তখন সুচারিং করতে হবে, না হলে করতে হবে না। যেরকম এই কাটস গুলো দেখো, ঠিক আছে, স্ক্যালপেল কাটস, এই যে মাথায় কতগুলো এমনি কেটে রয়েছে, অ্যাব্রেশনস গুলো, ঠিক আছে, কমনলি হয় কিন্তু। Now we talk about the, this is very important, হতে পারে পেরিফেরাল নার্ভ ইনজুরি ইন নিউবর্ন বলে প্রশ্ন আসতে পারে, তো এটা কিন্তু পড়বি, এটা কিন্তু কোয়েশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট। তোর হচ্ছে what is brachial plexus injury? Brachial plexus injury is most common in large babies. If there is shoulder dystocia, এটা প্রেজেন্টেশন আছে না, শোল্ডার, শুধু শোল্ডারটা প্রেজেন্টিং পার্ট, শোল্ডার ডিস্টোসিয়া, শোল্ডারে এসে আটকে গেছে আর বেরোচ্ছে না, তো শোল্ডার ডিস্টোসিয়া হলে পরে যেহেতু এই জায়গাটা চাপ লাগে ব্রেকিয়াল প্লেক্সাস ইনজিওর্ড হয়ে যায়। দেন ব্রিচ ডেলিভারি, incidence is only 0.5 to 2 per 1000 live births. Most common is Erb's palsy, and entire brachial plexus involvement is found in 10%. ঠিক আছে, তাহলে brachial plexus ইনজুরির মধ্যে সবচেয়ে কমন হচ্ছে Erb's palsy, যেটা আমরা অ্যানাটমিতে পড়তাম। Erb's palsy মোস্ট কমন। কখন হবে জাস্ট মনে রাখবি, দ্য ব্রেকিয়াল প্লেক্সাস তো শোল্ডার আর এই ঘাড়ের কাছে, তাহলে শুধু এই পোর্শনগুলোর ইনজুরিতে হবে, সেই শোল্ডার ডিস্টোসিয়াটা মনে রাখতে হবে, ঠিক আছে, শোল্ডার ডিস্টোসিয়াটা মনে রাখবি। আর হচ্ছে লার্জ বেবিস, ঠিক আছে, ব্রিচ ডেলিভারি, এই যে বেবিটা বেরোচ্ছে দেখো কেমন করে ব্রেকিয়াল প্লেক্সাসে টান পড়ছে, এই দেখ ব্রেকিয়াল প্লেক্সাস এরকম করে যখন বেরোচ্ছে, যদি আমি বেশি টানি ওই জায়গাটা কিন্তু লেগে যাবে, ঠিক আছে। Now we come to Duchenne palsy, lesion in C5, C6. Most common type of brachial plexus injury. It is associated with lack of shoulder motion. Injury হয়ে গেলে শোল্ডার নড়বে না, C5, C6 biceps কে সাপ্লাই দেয়, ঠিক আছে, শোল্ডার নড়বে না। Involved extremity will be adducted, prone, internally rotated with flexion of the wrist and the fingers in the characteristic wetter stiff posture, ঠিক আছে, বুঝতে পেরেছিস, ছবি দেখাবো। অ্যান্ড সিন্স ওই হাতটায় যেহেতু প্লেক্সাস ইনজুরি আছে, মোরো রিফ্লেক্স, বাইসেপস রিফ্লেক্স আর রেডিয়াল রিফ্লেক্সটা হবে না, অ্যাবসেন্ট, বুঝেছো তো, কিন্তু গ্রাস্প রিফ্লেক্স প্রেজেন্ট থাকবে, কারণ গ্রাস্পটা আলনার নার্ভ সাপ্লাই করে, গ্রাস্প, ঠিক আছে, বাকি রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকবে। তাহলে ছবিটা দেখো, হাতটা ডিসক্রাইব করো, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, প্রোনেশন
একদম। আর তুমি রিস্টটা দেখো ফ্লেক্সড, ঠিক আছে, ফ্লেক্স হয়ে রয়েছে, ওয়েটার স্টিপ পশ্চার, যেন ওয়েটার টিপ চাইছে হাতটা পেছনে করে, ঠিক আছে, পুরো দিস ইজ আ ক্লাসিক্যাল পিকচার। তাহলে ওই হাতে মোরো রিফ্লেক্স ওই পাটে হবে না, শুধু একটা দিকের হাতে মোরো রিফ্লেক্স আসবে, বাইসেপস জার্ক পাবো না, রেডিয়াল রিফ্লেক্স পাবো না, বাট গ্রাস্প করতে পারবে, ঠিক আছে। ছবিটা জাস্ট মেমোরাইজ করে নাও, তাহলেই শর্ট নোট লিখতে পারবে। আর C5 C6, তাহলে এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট লাস্টে বলবো। এবার আরেকটা বলি, ক্লাম্পকিস প্যারালিসিস। ক্লাম্পকিস, এগুলো সব অ্যানাটমিতে ছিল। ক্লাম্পকিস প্যারালিসিস কি জন্য হয়? হ্যাঁ হ্যাঁ একদম, C8T1, C8T1, C7 to 8 আর T1, ঠিক আছে। ইট ইজ রেয়ার, ডু নট বি মেনলি কমন, ইট ইজ রেয়ার। there will be weakness of the intrinsic muscles of the hand, এগুলো উইক হয়ে গেল, তাহলে গ্রাস্প করতে পারবে না, কি হবে? আলনার ক্ল হবে, এরকম আলনার ক্ল হ্যান্ড, ঠিক আছে। and if there is involvement of the cervical sympathetic fibers of T1 spinal, Horner syndrome হয়ে যেতে পারে। কি হয় হর্নারে? ওই লস অফ সিলিওস্পাইনাল রিফ্লেক্স, মিওসিস, অ্যানহাইড্রোসিস, ঠিক আছে। এই দেখ হাতটা দেখ, আলনার ক্ল, একদম ক্লাসিক্যাল ক্ল হ্যান্ডটা দেখো, লেফট হ্যান্ডটা দেখো বাচ্চাটার, পুরো আলনার ক্ল হ্যান্ড। এটা দেখেই আমি বুঝবো না ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি আছে, ঠিক আছে। ট্রিটমেন্ট হচ্ছে প্রথমেই whenever একটা বেবি হলো, আমি এরকম দেখলাম, সঙ্গে সঙ্গে ওকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরেই আমি একটা এক্সরে করলাম, এক্সরে অফ দ্য শোল্ডার অ্যান্ড দ্য আপার আর্ম। ওয়াই? আই ওয়ান্ট টু সি whether any bones are broken, ঠিক আছে। নার্ভ ইনজুরি তো ঠিক আছে, কিন্তু আরো কিছু ভেঙে টেঙে গেছে কিনা দেখতে হবে, কারণ ওই পলসিটা হয়েছে মানে শোল্ডারে চাপ পড়েছে বা আপার আর্মে চাপ পড়েছে, তাহলে এক্সরে করে নিলাম প্রথমে। ডায়াফ্র্যাগম্যাটিক পলসি রুল আউট করবো, কারণ ফ্রেনিক নার্ভও তো আছে ওই একই রুট ভ্যালুতে প্রায়, ঠিক আছে। তাহলে ডায়াফ্রাম পলসি হলে কি হবে? প্যারাডক্সিক্যাল রেসপিরেশন, ঠিক আছে, ডায়াফ্রাম কাজ করছে না তো প্যারাডক্সিক্যাল রেসপিরেশন হবে। আর ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি শুরু করব, with passive movement should be started within 7 to 10 days. ফার্স্ট 7 to 10 days কিছু করতে হবে না, ইমোবিলাইজ করে রাখো, কারণ একটা পোস্ট ইনজুরি নিউরাইটিস থাকে, সেই সময় টানাটানি করা যায় না। অতিরিক্ত ব্যথা থাকলে তো আমরা ফিজিও করাই না, না ইউজুয়ালি কারোর হাত ভেঙে গেল, পা ভেঙে সঙ্গে সঙ্গে ফিজিও করাই, প্রথমে তো ইমোবিলাইজ করি, তারপরে একটু রিকভার করলো, তারপরে উই স্টার্ট ফিজিওথেরাপি, রাইট। সেম ফান্ডা, তোমার হচ্ছে পোস্ট ইনজুরি নিউরাইটিসটা একটু রিজলভ হবে 7 থেকে 10 দিন, তারপরে প্যাসিভ মুভমেন্ট করাতে হবে, হাতটাকে প্যাসিভ মুভমেন্ট করাতে হবে, ঠিক আছে। এবারে বইতে দেখবে দের ইজ আ ফেভারিট এমসিকিউ, এরকম লেখে স্ট্যাচু অফ লিবার্টি স্প্লিন্ট, এমসিকিউ করলে দেখবে ওরা লেখে ইট ইজ ডান ইন ব্রেকিয়াল নার্ভ প্লেক্সাস ইনজুরি, নো নো নো, মনে রাখবে, এটা আমি লিখিনি, ওটা এমসিকিউতে দেয়, পুরোনো দিনকার বইতে ওগুলো লেখা থাকতো, স্ট্যাচু অফ লিবার্টি স্প্লিন্ট, ঠিক আছে। এখন ওটা অবসোলেট, ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরির কোয়েশ্চেন বা এমসিকিউতে যদি স্ট্যাচু অফ লিবার্টি স্প্লিন্টের মেনশন থাকে, ওটা হচ্ছে অ্যাবসলিউটলি কন্ট্রা ইন্ডিকেটেড। আমি ট্রিটমেন্টের ওখানে ইচ্ছা করে লিখিনি, কারণ যেহেতু the name, the term is attractive, you will end up remembering কি না it is done, মনে আছে ওটাতে পড়েছিলাম, তাহলে তুই হ্যাঁই লিখে চলে আসবি, ওটা এক্সক্লুড করেছি, it is not there, ওটা অবসোলেট এবং পুরানো দিনে হতো, এখন only this is the management, ঠিক আছে। এবারে what is the prognosis? Prognosis depends on কতটা ইনজুরি হয়েছে, extent of injury, তাহলে if there is intact nerve root, excellent injury, excellent prognosis, ঠিক আছে, রিকভার করবে। ইফ দের ইজ অ্যাভালশন অফ দ্য নার্ভ রুট, পুরো ছিঁড়ে বেরিয়ে গেছে, দেন অফকোর্স গার্ডেড প্রগনোসিস। এবারে ইফ দ্য পেশেন্ট রিকভারস ক্লিনিক্যালি ইন 2 weeks, তার মানে হচ্ছে ভালো, মানে ভালোর দিকে যাচ্ছে। মোস্ট বেবিজ রিকভার ফুললি বাই 3 months, যদি 3 months না করে তার মানে অ্যাভালশন হয়ে আছে, টাইম লাগবে, লম্বা ফিজিও লাগবে, ঠিক আছে। এবারে সার্জারি কাদের করব? সার্জারি করব at 3 months also if there is poor biceps function, then we will do electromyogram and nerve conduction study. তাহলে ইলেকট্রোমায়োগ্রামে আমি মাসেলস গুলোর একটা আইডিয়া পেলাম, মাসেলস, বাইসেপস মাসেলের কি অবস্থা, আর নার্ভ কন্ডাকশন স্টাডিতে আমি নার্ভ রুটস গুলো ফাংশন করছে কিনা, সিগন্যাল দিচ্ছে কিনা, ওতে আমরা কি নার্ভের ওপরে কন্ডাকশন ভেলোসিটি মাপি, অ্যামপ্লিটিউড দেখি,
যদি দেখি ভালো আছে তাহলে ভালো, না ভালো থাকলে আমাকে ওটি করে নার্ভ রুটস গুলোকে দেখতে হবে, রিপেয়ার করতে হবে, ছিঁড়ে যাওয়া রুট গুলোকে রিপেয়ার করতে হবে, নার্ভ গ্রাফটিং করতে হবে, ভেরি ডিফিকাল্ট। তাহলে 3 মাস তাই জন্য আমি অবজার্ভ করব, ফিজিও করে দেখব, তারপরেও নেহাতি যদি বাচ্চার হাতটা ওরকম হয়ে থাকে দেন কিন্তু ওটি করতে হবে। খুব ডিফিকাল্ট প্রসেস, হয় না সাধারণত, লাগে না। এবার চলো আরেকটা কমন, we have clavicular fracture. What is clavicular fracture? It is the most frequently fractured bone in newborn during birth. Relation with birth weight, shoulder dystocia, mid fossor, same terms কিন্তু। এই তো এইখানে চাপ লাগছে, এইখানে যা প্রিডিসপোজিং ফ্যাক্টর ব্রেকিয়াল প্লেক্সাসের সেটাই ক্ল্যাভিকুলার, ঠিক আছে। প্রেজেন্ট উইথ সিউডো প্যারালিসিস, সিউডো প্যারালিসিস মানে কি হাতটা নাড়ছে না কিন্তু আমার মাসেলস ঠিক আছে, রিফ্লেক্স ঠিক আছে, বাট এইটা ভেঙে গেছে না তাই জন্য নাড়বে না, ওই হাতটা ফেলেই রাখবে, ঠিক আছে। অন এক্সামিনেশন ক্রেপিটাস পেতে পারো, ওই জায়গাটা ফুলে রয়েছে, ক্রেপিটাসে কি হয়, when you press it একটা আওয়াজ হবে, ঠিক আছে, বুঝতে পারবে হাতটা ঢুকে ঢুকে যাচ্ছে, একটা আওয়াজ হবে। আর bony irregularities will be palpable and sternocleidomastoid muscle will undergo spasm. পিকচারে দেখো রাইট ক্ল্যাভিকেলটা ফ্র্যাকচার হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ রাইট ক্ল্যাভিকেল ফ্র্যাকচার হয়ে আছে একটা নিউবর্ন বেবি। এক্স-রে ইজ কনফার্মেটরি and healing usually in 7 to 10 days for newborn. নড়বে না চড়বে না, নিজে নিজে আস্তে আস্তে জুড়ে যাবে, ঠিক আছে। To decrease the pain, what will we do? Arm motion may be limited by pinning the infant sleeve to the shirt. মানে কিছুই না, এই তো ওইটুকুনি তো বাচ্চা, এই যে হাতের স্লিভটা এরকম শার্টের সাথে পিন করে দিলেই তো আর নড়বে না, এরকম থাকবে হাতটা, বুঝতে পেরেছিস তো। মানে ওদেরকে আমি এরকম দেবো কেন, কষ্ট পাবে, ওইটুকুনি তো বাচ্চা, নিউবর্ন বেবি, তাদের ক্ষেত্রে এইটা এমনি আটকে দিলেই হলো, ও নড়বে না, তাহলে ইমোবিলাইজ থাকবে এই জায়গাটা, ঠিক আছে। 7 থেকে 10 দিন ওরকম করে রাখা হয়। এবার অ্যাসেস ইনজুরি টু স্পাইন, ব্রেকিয়াল প্লেক্সাস অ্যান্ড হিউমেরাস, কারণ মানে সংলগ্ন এরিয়াস গুলোর ইনজুরি আমাকে রুল আউট করতে হবে, ঠিক আছে। নাও there can be cranial nerve and spinal cord injuries also. কখন আমি সন্দেহ করব, ইফ দের ইজ হাইপার এক্সটেনশন, একদম হাইপার এক্সটেনশন হয়ে বাচ্চা বেরোচ্ছে বা এরকম হয়ে গেছে, তাহলে কি ইনজুরি হওয়ার হাই চান্স থাকে স্পাইনাল কর্ডে, ঠিক আছে। যে আর ট্র্যাকশন বেশি বেশি টেনে বের করছো, ওভার স্ট্রেচিং অফ দ্য বেবি উইথ সাইমultaneous রোটেশন অফ দ্য বেবি, মানে ঘুরে গেছে পুরো বাচ্চাটা, তাহলে স্পাইনের ওপরে আর মাথার উপরে প্রেশার পড়ছে প্রচুর, ঠিক আছে। রেঞ্জ এবং ইনজুরিজ কি বলতো, নার্ভের ইনজুরি ক্যান রেঞ্জ ফ্রম লোকাল নিউরোপ্র্যাকজিয়া টু কমপ্লিট নার্ভ অর কর্ড ট্রান্সেকশন। তাহলে নিউরোপ্র্যাকজিয়া ইজ গুড, হিল করে যাবে, বাট ইফ দের ইজ কমপ্লিট নার্ভ অর কর্ড ট্রান্সেকশন ইট ইজ ভেরি ব্যাড, ওরকমই রয়ে যেতে পারে বা সার্জারি করতে হবে, ঠিক আছে। এটাই মোটামুটি পিপিটি শেষ, এইটুকুনি বার্থ ইনজুরিজে আছে। এর মধ্যে সেফাল হেমাটোমা, ক্যাপোড সাকসিডেনিয়াম আর পেরিফেরাল নার্ভ ইনজুরি, যেগুলো ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরিজ, একদম এটা মুখস্থ করতেই হবে, পড়তে হবে ভালো করে, ঠিক আছে। যেগুলো আমি পয়েন্টস বললাম এগুলোই আসে, জিজ্ঞেস করে, এর থেকে বেশি পড়ার দরকারই নেই, যতটুকু পড়িয়েছি তোদের 1 ঘন্টাতেই পড়া হয়ে যাবে, ঠিক আছে। গিয়ে পড়িস। I have made prepared these slides from Piyush Gupta undergraduate textbook, not OPGAI textbook. So for reference, you can take Piyush Gupta undergraduate textbook from library. Only 1 page is there. You can read it from there. Nothing more than that. যেটুকু আমি প্রিপেয়ার করেছি এটুকু পড়লেই হবে। যদি অসুবিধা হয় স্লাইডস আমি প্রিয়াঙ্কা দিকে দিয়ে রেখেছি, নিয়ে নিস, ঠিক আছে, এর থেকে বেশি লাগবে না, ঠিক আছে। থ্যাংক ইউ।